অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ভ্রমণের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি ঝাড়গ্রাম ও তৎসংলগ্ন অনেকগুলো টুরিস্ট স্পট আপনাদের সামনে তুলে ধরার। যাত্রা শুরু করেছিলাম 28 জুলাই 2023। প্রাইভেট কারে করে পৌঁছেছিলাম ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে চেতনা ইকো ভিলেজে। তখন রাত প্রায় 9টা। এখন পরদিন ভোরবেলা। এখন আপনাদের চেতনা ইকো ভিলেজ একটু ঘুরিয়ে দেখাচ্ছি। প্রায় 22 বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই রিসর্টটি। চারিদিকে জঙ্গল, তার মাঝে পরিবেশ বান্ধব এই স্থানটি। ঘরগুলি মোটের ওপর বেশ ভালোই। প্রতিটি ঘরেই এসি আর গিজারের ব্যবস্থা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের মানও বেশ ভালো। এবার এই ইকো ভিলেজটির একটু বাইরের দিকে চলেছি। এই পথ দিয়েই ওই জঙ্গলের মধ্যে যাব। দেখুন এই জঙ্গলের মধ্যে কিরকম অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। কত হরেক রকমের গাছ, যার কয়েকটার নাম জানি আর বেশিরভাগের নামই জানি না। কিছু সময় এখানে কাটিয়ে সকালের টিফিন সেরে এখন বেরিয়ে পড়েছি সাইট সিইং এর উদ্দেশ্যে। তবে তার আগে আপনাদের বলে রাখি, প্রাইভেট কার ছাড়া আর কিভাবে এখানে আসবেন। ট্রেনে আসবেন। হাওড়া থেকে অনেক ট্রেন আছে। এই ঝাড়গ্রাম স্টেশনে নেমে পড়ুন। হাওড়া থেকে ট্রেনে আসতে মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগবে। থাকবেন কোথায়? স্টেশনের গায়ে আর একটু দূরে অনেক হোটেল, রিসর্ট, হোমস্টে, ইকো ভিলেজ গড়ে উঠেছে। একটু গুগল করে নিলেই এর হদিশ পেয়ে যাবেন। আমরা গুগলের সাহায্যেই চেতনা ইকো ভিলেজের হদিশ পেয়েছিলাম। খাওয়া দাওয়া সারবেন কোথায়? সাধারণত যেখানে থাকবেন যদি সেখানে ব্যবস্থা থাকে আর খাবারের মান ভালো হয় আর পকেট ফ্রেন্ডলি হয় তাহলে তো খুব ভালো। না হলে এই ঝাড়গ্রাম অঞ্চলেই অনেক ভালো ভালো হোটেল, রেস্টুরেন্ট আছে। এবার আমি আবার সাইট সিইং এর কথায় আসি। প্রথমেই আপনাদের একটা রুট ম্যাপ দেখাচ্ছি। মোটামুটি এই ম্যাপই আমরা ফলো করেছিলাম। আপনারাও চাইলে এইভাবে ঘোরাঘুরি করতে পারেন। একটা কথা বলি, যদি আপনারা নিজস্ব গাড়ি না আনেন তাহলে স্টেশনের বাইরে থেকে সাইট সিইং এর জন্য একটা গাড়ি বুক করে নেবেন। পরের দিন সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। এই ঢাঙ্গি কুসুম হলো কাঁকড়াঝোড় যাওয়ার পথে চিরাকুটি থেকে 4 কিলোমিটার দূরের এক জঙ্গলময় পাহাড় ঘেরা গ্রাম। এই রাস্তা দিয়ে যেতে দারুণ লাগে। দেখুন রাস্তার দুদিকে পাহাড় আর জঙ্গল, আর তার মাঝখান দিয়ে গাড়ি চলেছে। আজকাল অনেকেই এই ঢাঙ্গি কুসুমে এসে হোমস্টেতে থাকেন। তবে কাঁকড়াঝোড় যেতে গেলে আপনাকে প্রথমে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি আসতে হবে। এই বেলপাহাড়ি একটা জমজমাট জায়গা। এই বেলপাহাড়ি থেকে ঢাঙ্গি কুসুম 15 কিলোমিটার দূরে পড়ে। ঢাঙ্গি কুসুম থেকে বাঁদিকের এই মোরাম বিছানো পথ ধরে 1 কিলোমিটার দূরে এলে পাবেন হুদহুদি ঝর্ণা। নামেই ঝর্ণা, সেরকম কিছু ঝর্ণা নেই। তবু চলুন দেখে আসি কেমন হুদহুদি ঝর্ণা। এই পথ ধরে এখন বেশ খানিকটা আমাদের নিচে নামতে হবে। দেখুন লোকাল মানুষগুলো কেমন পাথরের তৈরি জিনিস বানিয়ে বিক্রি করছে। পাথরের না, এখানটা দেখুন, মনে হচ্ছে টুরিস্টরা এই চড়াই উতরাই পথ দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়লে যাতে একটু বিশ্রাম নিতে পারে তার জন্য এই বেঞ্চগুলোর ব্যবস্থা করা আছে। চলুন এবার আরো নিচে যাওয়া যাক। জঙ্গলের এই পাহাড়ি পথ ধরে চলতে আমার বরাবরই বেশ দারুণ লাগে। এইবার একটু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, বোঝাই যাচ্ছে খুব সাধারণ জলের স্রোত বয়ে যাচ্ছে। হুদহুদি দেখা শেষ করে এবার চলেছি কাঁকড়াঝোড়ে। জঙ্গলময় পাহাড়গুলোকে পাশে রেখে
এই আদিবাসী জীবন চাক্ষুষ করতে করতে যেতে আপনার রোমাঞ্চকর লাগবে। এই পথ দিয়ে যেতে গেলে চোখে পড়ে দলমা পাহাড়। এই অনিন্দ সুন্দর স্থানের জঙ্গলে দেখা মেলে শাল, মহুয়া, পিয়াল, সোনাঝুরি, শিরিষ, ইউক্যালিপটাস প্রভৃতি গাছ। নীল আকাশের নিচে সবুজ জঙ্গলময় পাহাড় আর লাল কাঁকুড়ে মাটি, এই অপরূপ শোভা আপনি এখানে না এলে ধারণা করতে পারবেন না। পশ্চিমবঙ্গের এই জঙ্গলময় অপার সৌন্দর্যের ডালি সাজিয়ে ঝাড়গ্রাম যেন আপনাকে সাদর আহ্বান জানাচ্ছে। কাঁকড়াঝোড়ের এই রাস্তায় নাকি টেনিদার সেই চারমূর্তি ছবির শুটিং হয়েছিল। হলো কাঁকড়াঝোড়। এই দোকানে জিজ্ঞাসা করে জেনেছিলাম যে শীতকালে পিকনিক পার্টির আগমনে জায়গাটা বেশ সরগরম হয়ে ওঠে। ওয়েট করো, বলে দেবো, চলে যাবে না সার্টিফিকেট যদি সিলেক্ট হও, ঠিক আছে? তোমার কনফিডেন্স কেমন ছিল? ভালো ছিল? আজকে বেশি ছিল না? এই কাঁকড়াঝোড় থেকে আরেকটু এগিয়ে গেলে পৌঁছানো যায় বিখ্যাত সেই আমলাশোল গ্রাম। তবে আমরা চললাম এবার ঘাটশিলার পথে, কারণ দুপুরের লাঞ্চ আমরা ওখানেই সারবো বলে ঠিক করেছি। কাঁকড়াঝোড় থেকে ফেরার পথে ডান দিকের একটা রাস্তা ধরে এখন চলেছি ঘাটশিলা। এটাকে বলে কাঁকড়াঝোড় ড্যাম। এইখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে সেলফি, গ্রুপি আর প্রকৃতির ছবি ক্যামেরা আর মনবন্দি করে এবার আমরা গাড়িতে গিয়ে উঠলাম। এখান থেকে ঘাটশিলা 21 কিলোমিটার পথ। ঘাটশিলার এই পথের পাঁচালী হোটেলে এইবার আমরা লাঞ্চ করব। এখানে খাবারের মান ওই মোটামুটি ধরনের, খুব একটা ভালো বলা যাবে না। ঘাটশিলাতে আমরা জাদুগোড়া পাহাড়, গালুডি ড্যাম আর রাতমোহনা ঝর্ণা দেখে সেদিনের মতো ঝাড়গ্রাম ফিরে গিয়েছিলাম। আপনারা যদি ঘাটশিলা ভ্রমণের ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের ঘাটশিলা ভ্রমণ ভিডিওটি দেখতে পারেন। লিংক ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ রবিবার, আজ সকাল সকাল হোটেলে বসে বেডটি সেরে এই স্থানের সকালের টিফিন অর্থাৎ লুচি, আলুর তরকারি, মিষ্টি খেয়ে এবার বেরিয়ে পড়েছি আজকের শেষ দিনের বাকি কয়েকটা স্পট দেখতে আর সেই সঙ্গে একেবারে বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই চেতনা ইকো রিসোর্টে সকাল 9টা হলো চেক আউট করার টাইম। আজ আমরা প্রথম যাব কনক দুর্গার মন্দির দেখতে। কনক দুর্গার মন্দির ঝাড়গ্রামের অন্যতম মুখ্য আকর্ষণ। ঝাড়গ্রাম স্টেশন থেকে গাড়িতে ওই মোটামুটি 30 মিনিট দূরে। সারা বছরই এই স্থানে ভিড় লেগেই থাকে। ট্যুরিস্ট বা পুণ্যার্থীরা এখানে আসেন। এই স্থানটি হলো গাড়ি পার্কিং করার জায়গা। পার্কিং ফিস লাগে, যদিও মন্দির চত্বরে ঢোকার কোনো টিকিট কাটতে লাগে না। প্রথমবার যখন এখানে এসেছিলাম জায়গাটা এরকম ছিল না, এখন দেখছি বেশ সাজানো গোছানো হয়েছে। মন্দির চত্বরে প্রবেশ করতে গেলে এই রাস্তাটা আপনাকে ধরতে হবে। দুদিকের নাম জানা না জানা অজস্র গাছের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দির চত্বরে। মন্দিরটি ঠিক আগের মতোই আছে, তবে পাশের এই মন্দিরটি দেখছি সংস্কার হয়েছে। এই মন্দিরের পাশ দিয়ে টুলুং নদী বয়ে যায়। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি এই টুলুং নদী। এই পথ ধরে একটু নিচের দিকে নেমে গিয়ে একটু এগিয়ে গেলে পরে টুলুং নদী।
ভিড় হয় রবিবার, ভিড় হয়? এমনি পুজো কবে হয়? প্রতিদিনই হয় না বিশেষ কোনো দিন? আর ওই দুর্গা পুজোগুলো তো প্রচুর ভিড় হয় না? এই যে দেখছেন টুলুং নদী, জলের স্রোত একেবারেই নেই। এর পাশে বেশ কিছুক্ষণ বসে থাকতে বেশ ভালো লাগে। চলুন এবার তাহলে যাই কনক দুর্গা মন্দিরে। ঝাড়গ্রামে জাম্বনি সাব ডিভিশনের চিল্কিগড়ে অবস্থিত এই মন্দিরটি। কথিত আছে রাজা গোপীনাথ দেবী দুর্গার স্বপ্নাদেশে একটি মন্দির তৈরি করেন। পরে 1348 খ্রিস্টাব্দে এই নতুন মন্দিরটি তৈরি হয়। অতীতে প্রতি অমাবস্যায় এখানে নরবলির প্রথা ছিল। এই মন্দিরের সামনে এই দোকানগুলো থেকে ডালা সাজিয়ে আপনি এখানে পুজো দিতে পারেন। দেখুন ওই বাঁদরগুলো কেমন বাঁদরামি করছে। এখানে আবার দেখছি বোটিং এর সুযোগও আছে, যদি কোথায় ঠিক জানা যাচ্ছে না। এগুলো সবই নতুন দেখছি। কনক দুর্গা মন্দিরের বিগ্রহের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। এই কনক দুর্গা মন্দির দেখা শেষ করে এখন আমরা চলেছি চিল্কিগড় রাজবাড়ি দেখতে। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে ডুলুং নদীর ধারে এই রাজবাড়িটি অবস্থিত। ঝাড়গ্রাম ভ্রমণের একটি অন্যতম জনপ্রিয় স্থান হলো এই রাজবাড়ি। ঝাড়গ্রাম থেকে গিদনি যাওয়ার রাস্তার ওপর এই হলো চিল্কিগড় রাজবাড়ির তরুণদ্বার। এই পথ দিয়েই ঢুকে পাওয়া যায় বিশাল এই উন্মুক্ত প্রাঙ্গণটি। এখানে রয়েছে এই বুড়ো অশ্বত্থ গাছ, আর তার পাশে আছে এই মন্দিরটি। এখান থেকেই দেখতে পাওয়া যায় এই রাজবাড়ি। এখানে রয়েছে 3টি মন্দির, একটি পরিত্যক্ত সার্ভেন্ট কোয়ার্টার ও একটি আউট হাউস। এবং ডান দিকে হলো এই মূল প্রাসাদটি। প্রায় 300 বছর আগে জাম্বনির রাজা গোপীনাথ সিং এই রাজবাড়িটি তৈরি করেন। ইতিহাস বলে এই গোপীনাথ সিং ছিলেন পুত্রহীন। একমাত্র কন্যা সুবর্ণমণিকে রাজসিংহাসনে বসাতে চেয়েছিলেন। যদিও তিনি তা না করে সুবর্ণমণির স্বামী ধলভূমগড়ের রাজা জগন্নাথ সিং দেও ধবলদেবকে পরবর্তী রাজা হিসেবে চিহ্নিত করেন। যদিও তার পুত্র কমলাকান্ত দেও ধবলদেবের সময়কালকেই চিল্কিগড়ের স্বর্ণযুগ বলে মনে করা হয়। এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই ধল বিদ্রোহ পরিচালনা হয়েছিল। রাজবাড়ির আনাচে কানাচে যতটা সম্ভব ঘুরে এখন পৌঁছচ্ছি এই রাধাকৃষ্ণের মন্দিরের সামনে। কপাল ভালো ছিল, ঠিক সেই সময় পুরোহিত পুজো করতে এসে পড়ায় ভেতরে প্রবেশ করতে পারলাম, তুলতে পারলাম বিগ্রহের ছবি। কি মন্দির এটা? রাধাকৃষ্ণ। ঢুকবো? জুতো পরে? আচ্ছা আচ্ছা। চিল্কিগড় দেখা শেষ করে এবার চললাম তারাফেনী ব্যারেজ দেখতে। বেলপাহাড়ি থেকে এই তারাফেনী ব্যারেজ 5 কিলোমিটার দূরে। আগেরবার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই তারাফেনী নদীর ওপরের এই স্থানগুলো দিয়ে ছেলে ছোকরারা কেমন ওপর থেকে নদীর জলে ডাইভ দিচ্ছে। এই ব্যারেজে পৌঁছাবার রাস্তাটা খুব একটা ভালো নয়। আগেরবার এই সিআরপিএফ ক্যাম্প থেকে ফিরে যেতে হয়েছিল, তবে এখন আর কোনো অসুবিধা নেই। মাওবাদী সমস্যা না থাকার জন্য আমরা নিশ্চিন্তে এই ব্যারেজের আশেপাশে ঘুরতে পারছি।
এই দেখুন, আমরা এই ব্যারেজের একেবারে মাথায় উঠে পড়েছি। এই ব্যারেজ থেকে যখন অতিরিক্ত জল ছাড়া হয় তখন তার দৃশ্য আশ্চর্যজনক সুন্দর হয়ে ওঠে। এই ব্যারেজের দুদিকে শান্ত এই নদীর দৃশ্য দেখতে দারুণ লাগে। ওই দেখুন কত বড় মৌচাক। তারাফেনী ব্যারেজ থেকে বেরোবার আগেই হঠাৎ এই দুই আদিবাসী লোকের সাথে দেখা। এটাকে আগে সাবধান আর তারপরে যদি না হয় তাহলে এটা ঢুকাই দিব। ও শেষ, কোনো গল্প নেই। নাও, মাথাটায় কি লোহারে লাগানো? ও, কি শিকার করেন? না আমাদের হ্যাঁ বুঝতে, কি শিকার করেন? জন্তু জানোয়ার? আমাদের শত্রু আক্রমণ করলে তাকে এটা দিয়ে বাধা দেবে। শত্রু কে কে? শত্রু আপনার? শত্রু বলতে আমাদের ছাগল চড়াচ্ছি, কুকুর মুকুর আছে। ও, তাদেরকে আঘাত করার জন্য। আচ্ছা, মানুষকে মারার জন্য। মানুষকে মারার জন্য হচ্ছে। এই 2023-এ এরা তীর ধনুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই হলো জঙ্গলমহলের বৈশিষ্ট্য। এই দেখে ইচ্ছা হলো একটু তীর ছোড়ার। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে এবার চলেছি ঘাগড়া পিকনিক স্পট দেখতে। ঝাড়গ্রাম ভ্রমণের অন্যতম জনপ্রিয় স্থান হলো এই পিকনিক স্পটটি। শীতকালে এই মাঠটিতে নাকি ঠাঁই পাওয়া মুশকিল, এত লোকের ভিড় হয়। যাই হোক, এই রাস্তা ধরে চলেছি মূল স্পটের দিকে। বেলপাহাড়ি থেকে এই ঘাগড়ার দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ঘাগড়া শব্দটি গাগড়া থেকে এসেছে, যার অর্থ হলো জলে ভরা একটা কলসি। আসলে এখানে গিরিখাতটির আকৃতি কলসির মতো। এই জলপ্রপাতটি এই কালো পাথরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এর সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করেছে। অনিন্দ্য সুন্দর এই স্থানটিতে বেশ কিছুক্ষণ কাটাতে টুরিস্টদের দারুণ লাগে। ছবি তুলে ঝর্ণার জলে পা চুবিয়ে বসে থেকে গল্প করে এখানে বেশ অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়। ঘাগড়ার ঝরঝর জলের আওয়াজ এই স্থানের রোমাঞ্চ বাড়িয়ে দেয়। বর্ষাকালে এই জলপ্রপাতের সৌন্দর্য বৃদ্ধি পায়। এই ঘাগড়া জলপ্রপাতেই বেহুলা লকিন্দার ছবির শুটিং হয়েছিল। তবে এই স্থানটির একটা সমস্যা হলো এখানে কোনো ভালো রেস্টুরেন্ট নেই, অর্থাৎ খাওয়া দাওয়া সারতে গেলে নিজেদের আনা খাবার দাবারেই ভরসা করতে হবে। ঘাগড়া দেখা শেষ করে এবার আমরা চলেছি ঝাড়গ্রাম শহরে। ওখানের হোটেলে আমরা দুপুরের লাঞ্চ সারবো। তবে তার আগে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। এই হলো ঝাড়গ্রাম রাজবাড়ির টুরিস্ট কমপ্লেক্স। এইখানে এখন টুরিস্টরা আসেন, থাকেন। খুব সুন্দর এই জায়গাটা সাজানো গোছানো হয়েছে, আগে এইসব কিছুই ছিল না। এই হলো ঝাড়গ্রাম রাজবাড়ি। দেখুন, ঝাড়গ্রাম রাজবাড়ির ইতিহাস জানতে উপরের আই বটনে বা নিচের ডেসক্রিপশনে ক্লিক করে একদিনে ঝাড়গ্রাম ভ্রমণের ভিডিওটি দেখে নিতে পারেন। এখন এই গেটের ভেতরে আর ঢুকতে দেওয়া হয় না। আগেরবার যখন এসেছিলাম তখন এই গেটের ভেতরেও ঢুকতে পেরেছিলাম। এবার পাড়ি দিলাম কলকাতার উদ্দেশ্যে।